আজকে যে গায়ের গল্প আমি বলতে চলেছি সেই গায়ের নাম হলো সুরসুরি। সেই মান্ধাতার আমল থেকে ওই গায়ের সব রকমের আর সব বয়সের মানুষ মৃত্যুর দিন কয়েক আগে একবার অন্তত সুরসুরি লাগছে বলে হেসে গড়াগড়ি যায়। গায়ের এই বিশেষত্ব দেখে গায়ের এক জমিদার ওই শস্য শ্যামলা গায়ের নাম রেখেছিলেন সুরসুরি। গায়ের উত্তর পশ্চিম কোণে ছিল ঘন জঙ্গল। স্বাধীনতার পর জমিদারি প্রথা উঠে গেলেও কিংবা জঙ্গল সাফ হয়ে জনবসতি গড়ে উঠলেও ওই জঙ্গলটা আজও তেমনই আছে। ওইখানে 10টা গায়ের যত সব মৃত মানুষদের বাস। সেখানকার ভূত পেত্নীদের রাজত্ব আজও রমরমিয়ে চলে। সুরসুরি গাঁ ও তার আশপাশের সর্বসমেত 10টা গায়ের সকলের কাছে হরিদাসের যাত্রা দলের বড়ই সমাদর। প্রতিটি গায়ে মাসে 2টো করে যাত্রা অভিনয়ের বায়না রাখতে হরিদাসকে নতুন নতুন যাত্রা লেখায় ব্যস্ত থাকতে হয়। ইতিমধ্যে 10টা গাঁ থেকেই তাকে যাত্রা সম্রাট হিসাবে পুরস্কৃত করা হয়েছে। গাঁয়ের মাতব্বর দুলাল কান্তির ছেলে বাসব কান্তি সেই ছেলেবেলা থেকে হরিদাসের যাত্রার ভক্ত। কিবা শীত কিবা বৃষ্টি টিনের ছাউনির তলায় বাঁধানো উঁচু দালানে বসে হরিদাসের দলের যাত্রা দেখায় তার কোনো ক্লান্তি নেই। ক্লান্তি শুধু অঙ্ক কষতে। এই নিয়ে তার মায়ের অভিযোগের অন্ত নেই। ছেলে বড় হয়ে যাত্রাপালা লিখে যাত্রা দল গড়বে এই কথা সাফ জানিয়ে দিয়েছে। সেই মতন বড় হওয়ার সাথে সাথে বন্ধুদের নিয়ে যাত্রা দলও গড়ে তুলেছে। কিন্তু হরিদাসের বিপরীতে বাসবকান্তির লেখা পালা আর অভিনয় কোনোটাই তেমন সাড়া ফেলতে পারেনি। একদিন বাসবকান্তি বন্ধুদের নিয়ে হরিদাসের কাছে হাজির হয়। তাকে যাত্রাদল তুলে নিতে বলে। স্বভাবতই হরিদাস তার কথা কানে তোলেন না। সুযোগ বুঝে একদিন এক শুনশান দুপুরে বাসবকান্তি আর সাঙ্গপাঙ্গরা তাকে বেদম প্রহার করে জঙ্গলে ফেলে আসে। হরিদাস দেখে সেখানে ধপধপে সাদা পোশাকের চর্মশূন্য একদল গেছো বানর জটলা করছে। বানর তাই আবার পোশাক পরা। হাসতে হাসতে তার পেটে খিল ধরার অবস্থা। একদল সাদা পোশাকে ওর হাসিকে নকল করে সমবেতভাবে হেসে ওকে মুখভঙ্গি করে ভেঙচে ওঠে। একসাথে এতজনের হাস্য আক্রমণে সে ভয় পায় আর পালাবার উপায় ভাবতে থাকে। হঠাৎ একজন ঠিক ওর মাথার ওপরের গাছের ডালে পা আটকে নিচের দিকে মাথাটা ঝুলিয়ে ওর কানের কাছে মুখ এনে দাঁত কিরমির করে বলে, পছন্দ হচ্ছে না? দলে এসে দলের সজ্জনদের অপছন্দ? সঙ্গে সঙ্গে অন্যগুলো প্রথমটার মতন গাছটাতে উল্টো ঝুলে পড়ে ছড়া কাটতে থাকে। লড়তে পারিস তো লড়ে দেখা, আমরা শয়ে শয়ে আর তুই একা। হরিদাস প্রচন্ড ভয় পেয়ে 2 হাতে চোখ চাপা দিল। ওরা নাকি সুরে আরো জোরে জোরে ছড়া কাটতে লাগলো। কান ঝালাপালা হরিদাস কানে চাপা দিতে গেল। একটি মেয়েলি সুরেলা নাকি গলা বলল, মানুষের বাচ্চা হস্ত আমাদের মতন উল্টো ঝুলে দেখা। এবার যাত্রা সম্রাটের মানে আর মনে লাগলো।
ভয় টয় ভুলে সে বলল, কেন, মানুষের বাচ্চা হয়ে তোমাদের মতো ঝুলে দেখাবো কেন? পেতনি বলল, কারণ আমরা মানুষের বাচ্চা বলে। হরিদাস না হেসে পারল না। সাদা চাদরে আবৃত জনাদই তার সামনে এসে দাঁড়ালো। বিরক্ত কণ্ঠে বলল, তুমি দেখছি নেহাতি অশিক্ষিত। মানুষের পূর্বপুরুষেরা যতক্ষণ সমাজ সংসার গড়ে তোলেননি তখন তারা কি ছিলেন জানো না দেখছি। কয়েকজন ভূত পেতনি সশব্দে গাছের ডাল ভেঙে ছড়ির মতো নাড়াতে নাড়াতে তাকে ঘিরে দাঁত মুখ খিচিয়ে বলল, জানিস না মানুষদের পূর্বপুরুষ বানর ছিল? মৃত্যুর পর আমরা সভ্য সমাজ থেকে বেরিয়ে আমরা আদিম চেহারায় স্বাধীনভাবে গাছে গাছে বিচরণ করব বলে এই জঙ্গলে আস্তানা বেড়েছি। আমাদের বিশেষত্ব অন্য মৃত জীবদের মতো উলঙ্গ থাকি না। প্রকৃতির চাঁদ থেকে দিদি ঠাকুরন আমাদের ধবধবে সাদা পোশাক পাঠিয়ে দেন। কথাটা শেষ করে ভূত পেতনিগুলো দাঁত বের করে সুর করে করে ধেই ধেই করে নাচতে শুরু করলো। হরিদাস মনে মনে এই ভূতেদের জীবন নিয়ে পালা ভাবতে ভাবতে এই হট্টগোল থেকে বেরিয়ে কোনো নিরিবিলি জায়গায় যাওয়ার ইচ্ছে হতেই সে নিজেকে সব থেকে উঁচু তাল গাছের মাথায় আবিষ্কার করল। জঙ্গলের বাইরে তখনও সন্ধ্যা জাঁকিয়ে বসেনি। এমনটা সম্ভব হলো কি করে? এই ভাবনার সাথে এত উঁচু গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনার আশঙ্কায় এদিক ওদিক দেখতে গিয়ে সে নিজেকে জঙ্গলের ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখল। এর মধ্যেই কিছু ভূত পেতনি ভাসতে ভাসতে ওর পাশে এসে হাততালি দিয়ে বলল, তুই তো দেখছি বাচ্চাদের ভয় পাওয়ানোর বউ, একানরের পদবি নিতে চাস। হরিদাস কোনো উত্তর দিল না, শুধু দেখল ওর শরীরের দিকে ও ভেসে যাচ্ছে। অন্য ভূতগুলো মুখ চাওয়াচাওয়ি করে ওর সঙ্গ নিল। পথিমধ্যে উল্টো দিক থেকে আরো একদল ভূত পেতনি এসে হইচই করে বলে উঠল, আমরা সুরসুরির মাতব্বরের পিসিকে মরার আগে সুরসুরি দিয়ে মস্করা করতে যাচ্ছিলাম। ঝোপের মধ্যে এই লোকটার শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখলাম। এই সদ্য এসেছে, এখনো দাহ হয়নি, তাই কঙ্কালসার নয়। শরীরটাকে চিনতে পেরে বড্ড কষ্ট হচ্ছে। আহারে, বেচারা কি মারটাই না খেয়েছে। চল 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 দেখি। হরিদাসকে নিয়ে সকলে ওই দিকে গেল। দেখল হরিদাসকে প্রশ্ন করে সমস্ত কাহিনী শুনল। তারপর ওকে ওখানেই বসতে বলে ভূতের দল পায়ে হেঁটে মাতব্বরের বাড়ির দিকে গেল। বাসবকান্তি দাওয়ায় বসে বন্ধুদের সাথে গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম খাচ্ছিল। বুড়ি পেশি ঠাম্মা খুপড়ি ঘরে শুয়ে তা দেখছিলেন আর লোভ দিচ্ছিলেন। একটা পেতনি একটা চিমটি কাটতে বুড়ি ঠাম্মা যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। ভূতেরা ওর কানে কানে বলল, কদিনের মধ্যে তো আমাদের কাছেই যাবি, তাই যাওয়ার আগে তোর হাসি মুখ দেখবো বলে সুরসুরি দিতে এসেছিলাম আমরা। তাহলে চিমটি দিলে কেন? দেব না, তোর ওই লালটু নাতনিটা মানুষ খুন করে বসে বসে কচুরি খাচ্ছে। ওর মা ওকে খাওয়াচ্ছে, আমার কি দোষ? ওটাকে হাজতে পড়ার ব্যবস্থা কর।
মানুষ খুনের দায় ওর ফাঁসি চাই, না হলে মরার পর তোকে বস্ত্রহীন কোটি পতঙ্গ হতে হবে। এখন চিমটি খা। না না, আমি গরম কচুরি আর আলুর দম খেতে চাই। ফোকলা দাঁতে বুড়ি কাঁদতে লাগলো। যা বললাম তাই করবি, তাহলে কচুরি আর সুরসুরি দুই পাবি। করব, নিশ্চয় করব, কথা দিলাম। এরপর প্রায় অন্ধকার রান্নাঘরে পাতা উনুনে তেলের কড়া চাপিয়ে এক ঝি কচুরি ভাজছিল, আরেক ঝি বেল ছিল। সবার অলক্ষ্যে অশরীরী ভূত বাহিনী রান্নাঘর লন্ড ভন্ড করে সব কটা কচুরি তাদের মুঠোর মধ্যে লুকিয়ে ফেলল। ফেরার পথে সে বুড়ি পিসি ঠাম্মাকে একটা খাইয়ে প্রাণ ভরে সুরসুরি দিল। লন্ডভন্ড রান্নাঘর আর উধাও হয়ে যাওয়া কচুরির হাহাকারের সাথে বুড়ির খিলখিলিয়ে হাসির শব্দ মিলে জগা খিচুড়ি অবস্থার বাতাবরণে ভূত পেতনি যে যার মুখে কচুরি পুড়ে লাফাতে লাফাতে বেরিয়ে গেল। এদিকে পিসি ঠাম্মি আর মায়ের প্রশ্নের চাপে পড়ে বাসবকান্তি তাদের কাছে হরিদাসকে বেধড়ক মেরে জঙ্গলে ফেলে আসার কথাটা স্বীকার করল। আর স্বীকার করতেই তার মা স্বামী দুলালকান্তিকে বলল, খুনের দায়ে ছেলের ফাঁসি হবে, তুমি ডাক্তার নিয়ে গিয়ে হরিদাসকে যে কোনো উপায় বাঁচাও। চাঁদনি রাতে জঙ্গলের গাছগুলোর মাথায় ভূত পেতনির মেলা। সবাই যাত্রা সম্রাট মৃত হরিদাসের মুখে ওর কীর্তির কথা শুনে অভিভূত। হরিদাস জানালো, ইচ্ছে আছে পরজন্মে ভূতেদের নিয়ে পালা লিখব। এই প্রাণহীন জগতেও পালা সৃষ্টি করে তোমাদের নিয়ে এমনই চাঁদনি রাতে যাত্রা অভিনয়ের ব্যবস্থাও করব। এমন সময় হঠাৎ ওরা দেখল জঙ্গলের ধারে অনেক আলো জ্বলছে। জঙ্গল থেকে হরিদাসের ক্ষত বিক্ষত শরীর বের করে ওই আলোয় আনা হলো। হরিদাস গুনে দেখল 7 জন ডাক্তার তার শরীরের ওপর ঝুঁকে চিকিৎসা করতে ব্যস্ত। ভূত পেতনির মুখের ওপর যেন ঝাঁকে ঝাঁকে কালো মেঘ জড়ো হলো। এইভাবে অনেকবার কেউ কেউ ভূত হতে হতে ফিরে গেছে নিজের জীবনে। এদিকে হরিদাস আজকেই এসে এই ঘন জঙ্গলের ভূতের রাজ্যে ভূতপ্রিয় হয়ে উঠেছিল। আর ওইদিকে ফিচেল মানুষগুলো খুনের দায় এড়ানোর জন্য আহত হরিদাসকে বাঁচাতে তৎপর। ভূত পেতনিরা বলল, তোমাকে ফিরতে হবে বন্ধু, তবে ফেরার পরেও যাতে তুমি আমাদের জন্য ভাবো, প্রকৃতির কাছে এমন উপায় চেয়ে নেব তুমি ফিরে গেলেও তোমাদের দলে আমাদের যাত্রা করার সুযোগ করে দেবে, কথা দাও। এই ব্যাপারে তারা হরিদাসের সাথে দ্রুত বেগে পরামর্শ সেরেও ফেলল। ভূত পেতনিরা দল বেঁধে কায়াহীন হরিদাসকে তার মানব শরীরে প্রবেশ করিয়ে বিদায় জানিয়ে গেল। শহরে এবং গাঁয়ে যাত্রা সম্রাট হরিদাসের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলল। প্রতি মাসে পূর্ণিমার রাতে উপচে পড়া দর্শকের সামনে নিয়মিত ভূত পেতনি দত্তি দানবদের নিয়ে নতুন নতুন যাত্রাভিনয় হয়। কয়েক রাত জেগে কলাকুশলীদের নিয়ে দত্তি দানো চরিত্রের রিহার্সাল চলে। সে সময় সেখানে ছায়াকায়াহীন ভূত পেতনির দল উপস্থিত থাকে, চুপটি করে অভিনয় শিখে নেয়।
যাত্রাভিনয়ের দিন কলা কুশলীদের ঘুম পাড়িয়ে আড়ালে রেখে ভূত পেতনিরা মঞ্চে এসে তাদের নির্বাচিত চরিত্রে অভিনয় করে। যাত্রা আরো প্রাণবন্ত হয়। অভিনয় শেষে তৃপ্ত মনে ওই কায়াহীন আত্মারা ঘন জঙ্গলে নিজেদের ডেরায় ফিরে উৎসবে মেতে ওঠে। মানুষ হরিদাসের মন থেকে ছায়া কায়াহীন সঙ্গীতের সাথে কাটানো সত্য মুহূর্তগুলো মুছে গেলেও কোনো জাদু বলে তার কলমের ডগায় ভূতেদের জীবনযাত্রা আর সংলাপগুলো প্রাণ পায়। কলাকুশলীরা ভূতের চরিত্র অভিনয় না করেও নিয়মিত বেতন থেকে বঞ্চিত হন না, উপরন্তু অভিনয়ের সময়কার ঘটনাগুলো বেমালুম ভুলে যান। এইভাবে সুরসুরি গাঁয়ে শান্তিপ্রিয় রসিক ভূতেদের আনাগোনা বহাল তবিয়তে আজও বজায় আছে।